ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সচিবালয়ে কাজে যোগ দিয়ে একে অপরের সাথে করছেন শুভেচ্ছা বিনিময়। বাস, ট্রেন, লঞ্চে ঢাকায় ফিরছে মানুষ। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসতে পড়ছি। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালোভাবে কাটছে, কোনো অসুবিধা হয় নাই। ঈদ যাত্রাও ভালো হয়েছে। 1-11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়েছে 125 আরোহীর মধ্যে 114 জনই সামরিক বাহিনীর সদস্য। চলছে উদ্ধার কাজ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতেই ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান, পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নেই ফিরেছেন ঢাকায়। ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র ও শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসতে পড়ছি ঢাকায় বরিশাল থেকে। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো। ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি, ভালোভাবে কাটছে, কোনো অসুবিধা হয় নাই। ঈদ যাত্রাও ভালো হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক পথেও ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। এদিকে ঈদের ছুটিতে যারা বাড়িতে যেতে পারেননি তাদের অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি। এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন তারা। যেমনটি বলছিলাম, ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন মানুষ। যেহেতু আজই খুলেছে অফিস আদালত, গাবতলী বাস টার্মিনালে যেতে চাই, সেখানে সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন। তাজনুর, আজকেই তো অফিস আদালত খুলছে, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, কি অবস্থা সেখানে? ধীরে ধীরে ভিড় বাড়ছে, সেটি গাবতলীর চিত্র দেখলে খুব পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। গতকাল পর্যন্ত এই পুরো এলাকা বেশ রকমের ফাঁকা ছিল, কিন্তু আজকে মানুষজন একটু পরপর বিভিন্ন বাস থেকে নামছেন। দূরপাল্লার বিভিন্ন বাস, যদিও সামনে এই মুহূর্তে যে বাসটি রয়েছে সেটি খুব দূরপাল্লার বাস নয়, বরং তারা মাওয়া গাবতলী পর্যন্ত যাতায়াত করে। একটু আগে ওই পরপর কয়েকটি বাস আমরা থামতে দেখেছি। প্রত্যেকটি বাস থেকেই মানুষজন নামছে এবং যেই ব্যাপারটি মানে খুব স্পষ্ট রকমের বোঝা যাচ্ছে যে গ্রাম থেকে যারা ফিরছেন তারা নানান রকমের সরঞ্জামাদি নিয়ে আসছেন, যার ফলে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটা খুব সুন্দর সময় কাটিয়ে পরিবার পরিজনের সঙ্গে একটা লম্বা ছুটি কাটিয়ে তারা ফিরেছেন। তবে তার বিপরীতে আরেকটি গল্পও রয়েছে যে বিশেষ করে সরকারি ছুটি যে 7 দিন হিসেব করা ছিল, আজকে এবং আগামীকালকে যুক্ত করলে তার পরের 3 দিন আবার 26 মার্চ থেকে শুরু করে 26, 27, 28 আরও 3 দিন ছুটি পাবেন সরকারি কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন তারা। সেই হিসেবে উল্টো চিত্রও রয়েছে, যেমনটি আপনি খবরেই বলছিলেন যে অনেকে আজকে ঢাকা ছাড়ছেন, এমন গল্পও রয়েছে। তবে ঢাকা শহরে আস্তে আস্তে করে মানুষের চাপ যেমন বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, সেটি যে কোনো সড়কে গেলেই আজকে খুব স্পষ্ট রকমের বোঝা যাবে। এবং যারাই ফিরছেন, কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে, তারা তাদের সুন্দর অভিজ্ঞতার কথা বলছিলেন, সুন্দর স্মৃতির কথা বলছিলেন। বিশেষ করে ঈদ তো সবসময় একটা আনন্দঘন মুহূর্ত, সেই মুহূর্তগুলো কাটিয়ে তারা মূলত ঢাকায় আবার ফিরেছেন। সুতরাং তারা নতুন একটা উদ্যমে আবারও তাদের কর্ম, তাদের যে কাজ, তাদের যে চাকরি, সেটি তারা শুরু করবেন, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন আমাদেরকে। ছোয়া।
তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। খুলেছে ব্যাংক, অফিস, আদালত সহ সব ধরনের আর্থিক ও বেসরকারি প্রতিষ্ঠান। গত 17 মার্চ থেকে শুরু হওয়া টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হয়েছে সোমবার। ঈদের আনন্দ শেষে রাজধানী সহ সারা দেশে ফিরেছে কর্মব্যস্ততা। কাজে ফিরেছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবরও আছে। অফিস খোলার মাত্র একদিন পরই আবার মিলছে ছুটি। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা 3 দিনের অবকাশ পাচ্ছেন চাকরিজীবীরা। ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানবো, সচিবালয় থেকে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রবিন, দর্শকদের বলছিলাম সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী, তার আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিতভাবে। ছোঁয়া, ঈদের ছুটি শেষ হলো, শেষ হওয়ার পরে যে খানিকটা অলসতা কিংবা খানিকটা বিশ্রাম নেওয়া সেরকম সুযোগ নেই। একেবারে ঈদের ছুটি শেষের প্রথম কর্মদিবসের দিনের শুরুতেই, অর্থাৎ সকাল 9:01 সচিবালয়ে নিজ সভাকক্ষে বা নিজ কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং দিনের শুরু থেকেই বলা চলে বেশ ব্যস্ততা, অর্থাৎ বিভিন্ন দাপ্তরিক যে কার্যক্রম সেসব সম্পন্ন করছেন। ইতিমধ্যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে IMF এর দক্ষিণ এশীয় অঞ্চলের বা এশিয়া প্যাসিফিক অঞ্চলের, মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষে সেখানে অর্থ পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে ছিলেন, তিনি উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে IMF এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক এখন বৈঠক করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুরশিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষেই বিস্তারিত আসলে জানা যাবে যে বৈঠকের আলোচ্য সূচি কি ছিল। আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, আরও বেশ কয়েকটি নির্ধারিত বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, বিশেষ করে যানজট নিরসন সংক্রান্ত একটি বৈঠক রয়েছে, এবং সেই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বৈঠকের লক্ষ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা প্রধানমন্ত্রীর সভাকক্ষে এসে পৌঁছেছেন বা মন্ত্রিপরিষদ সভায় কক্ষে এসে পৌঁছেছেন বেসামরিক বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের শেষে এই প্রথম কর্মদিবসের দিনে যদি বলতে চাই যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা রয়েছেন তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে এক ধরনের শুভেচ্ছা বিনিময় করতে আসছেন, যেখানে খোদ প্রধানমন্ত্রী নিজেই সকাল 9টায় বা নির্ধারিত অফিস সময় শুরু হওয়ার পরপর নিজের কর্মদিবস বা কর্মযজ্ঞ শুরু করেছেন, তখন বাদবাকি মন্ত্রীরা কিংবা সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা তারাও আসলে অলসতা দেখানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বলা চলে পুরো সচিবালয় জুড়েই যে কর্মচাঞ্চল্য বা কর্মযজ্ঞ সেটি শুরু হয়ে গেছে ঈদের ছুটি শেষ করেই প্রথম কর্মদিবসে, এবং সেটি অব্যাহত থাকবে। যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা বলছেন প্রধানমন্ত্রীর এই তৎপরতার মধ্য দিয়ে গোটা সরকার পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এক ধরনের গতিশীলতা আসবে। প্রধানমন্ত্রী নির্ধারিত বেশ কয়েকটি বৈঠক শেষ করে যখন কর্তা ব্যক্তিরা বেরোবেন তখনই আসলে সেই সব বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে আমরা জানতে পারবো। তবে দিনভরই বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে সব মিলিয়ে আজকে একটা ব্যস্ত কর্মদিনে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনেক ধন্যবাদ রবিন আপনাকে। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ। অধিকাংশ ফিলিং স্টেশনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। অনেকেই এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকু শেষ করে ফেলেছেন। সাধারণ মানুষের মধ্যে কাজ করছে তীব্র আতঙ্ক। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর করছে। ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট তৈরি হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা দেখা দিয়েছে চাহিদায়। পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 300 টাকার উপরে আমরা পাচ্ছি না। এর আগে আমি 2বার সিরিয়াল দিচ্ছি, 300 টাকা করে পাচ্ছি। ডিপো থেকে তেল আসতে আসতে সময় লাগছে, সেই পরিমাণে আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানে সবাই এক জায়গ জমা হইয়া তেল না নেওয়ার কারণে যে আমরা বেশি হচ্ছে। পাম্পের তো যখন কথাবার্তা হয় তখন সবগুলো পাম্পেরা একজোট হয়, এরা ফোনে যোগাযোগ হয়, একজোট হয়, বলে যে তোমরা বন্ধ করে দাও, ঠিক আছে, মানুষ একটু না ঝামেলার মধ্যে পড়ুক, তারপরে তেলের দাম ফট করে বাড়ায় দেয়। সরকারে তো এগুলো করে না ভাই, সরকারে তো তেল আনতেইছে বাইরে থেকে, সরকারের দোষ দিয়ে লাভ নেই তো।
দর্শক, যেমনটি শুনছিলাম চালকদের কথা, সরবরাহ ঘাটতির কারণে দেশের অনেক পাম্পে পর্যাপ্ত তেল নেই। গাড়ি চালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। আমরা একটু আমার সহকর্মী আখলাকুস সাফার সঙ্গে কথা বলতে চাই। তিনি এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে রয়েছেন। সাফা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি তো ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখেছেন, পরিবহন মালিকরা কি আসলে প্রয়োজন মতো তেল পাচ্ছেন কিনা, কি অবস্থা দেখলেন আপনি সরেজমিনে? ছোঁয়া, এই যে প্রয়োজন মতো এই যে শব্দটা, এটা আসলে আপেক্ষিক। এক একজনের প্রয়োজন এক এক রকম। তো কোন প্রয়োজনের কথাটা বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন। এই যে প্রশ্নের উত্তরগুলো পাম্পে এসে কিন্তু কিছুটা মিলছে। যেমন আমি বলতে পারি, ওই পাশে একজন ভদ্রলোক বসা আছেন, তিনি 11টি পাম্প ঘুরেছেন। 11টি পাম্প ঘুরে তিনি 10 লিটার তার তেল ছিল, সেই তেল তিনি শেষ করেছেন। এখন তিনি ফুল ট্যাঙ্কি তেল করবেন। এটাও যেমন একটা প্রয়োজন। আবার এমনও আমরা পেয়েছি যিনি হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কও শেষ হয়ে গেছে, কোনোভাবেই তিনি এখন হচ্ছে যে তাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, কিন্তু তিনি কোথায় নিয়ে যাবেন? তিনি ঠেলে ঠেলেই এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরছেন। সো এখানে দুই ধরনের প্রয়োজনের বিষয়টা আপনি দেখলেন। এবার আসেন আজকের যে সংকট, এই সংকটটা কি? এই সংকটটাতে যেটা হয়েছে, ঈদের আগে যেমন রেশনিং ছিল, এখন পরবর্তীতে ঈদের সময়টাতে যেহেতু বলা হয়েছিল রেশনিং থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যে তেল এর চেয়ে বেশি দেওয়া হবে না, এই যে নির্দেশনাটা, এই নির্দেশনাটা যেহেতু থাকবে না, ঈদের পরপর মানুষজন তারা চেষ্টা করছেন যে পরবর্তী যে সময়টা আছে সেই সময়ও যাতে তেলের যে মজুদ, সেই মজুদটা তারা যাতে করে রাখতে পারেন, অর্থাৎ নিজের সেফটি নিশ্চিত করা। এবং সেটা নিশ্চিত করতে যেই কিন্তু এই সংকটটা পড়ে যাচ্ছে। এবং ঈদের যে সময়টা, এই সময়টাতে যে পরিমাণ তেলের মজুদ ছিল, সেই মজুদ এখনও আছে। এবং সব কিছুই এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, ডিপো এবং পাম্প এই সব জায়গা থেকে, ডিপো থেকে কিছুটা কম তেল পাওয়া যাচ্ছে। এবং সেই যে কম তেল পাওয়া যাচ্ছে, এই প্রভাবটা কিন্তু রাজধানীর যে স্টেশনগুলো আছে, ফিলিং স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলোতে পড়ার কথা না। কিন্তু যেহেতু মানুষজন আবার এমনটাও বলছেন যে সামনের মাসে তেলের হয়তো দাম বাড়বে, এবং এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে যেটিকে বলা হয় প্যানিক বাইং, অর্থাৎ মানুষজন প্যানিক করছেন, তারা প্যানিক করে তারা হচ্ছে যে কেনার চেষ্টা করছেন। এটাও যেমন সত্য, ঠিক উল্টা দিকের যে চিত্র, সেই চিত্রটাও সত্য। এখন দেখছেন যে এখন যে আমি পাম্পটিতে আছি, এই পাম্পটিতে সকাল 7:30 পর্যন্ত তেল দেওয়া হয়েছে, এরপরে তেল শেষ হয়েছে। এখন সবাই লাইনে আছেন, অপেক্ষায় আছেন, দীর্ঘ লাইন, প্রায় 2-2.5 কিলোমিটারের মতো সবাই অপেক্ষায় আছেন। তারা এখনো পর্যন্ত জানেন না যে ডিপো থেকে যে লরি, অর্থাৎ তেলবাহী যে লরি, সেটি কখন আসবে, এবং সেই মেসেজটিও যেহেতু ক্লিয়ার করা হচ্ছে না, এজন্যই বাইরে ধরেন গুজব অথবা অনেক ধরনের বক্তব্য, এই জিনিসগুলো নিয়ে কিন্তু এক ধরনের, এখানেও আরেক ধরনের একটা প্যানিক তৈরি হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি অথেন্টিক খবর, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের অর্থাৎ ফতুল্লার যে ডিপো, সেই ডিপো থেকে তেলের গাড়িগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, এবং সেগুলো মোটামুটি 1টা থেকে 2টার মধ্যে রাজধানীর যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে ঢুকে পড়বে, এবং তখন কিন্তু কিছুটা তেল পাওয়া যাবে। ছোঁয়া। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহ করতে কিছুটা দেরি হচ্ছে বলে সচিবালয়ের ব্রিফিংয়ে জানান জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাম তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো দর্শক, রাজধানীর মোহাম্মদপুরের টিজি হাসপাতালে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। সেখানে আছেন সহকর্মী হাসান মিসবা, তার কাছ থেকে বাকি খবরটি একটু জানতে চাই। মিসবা, অভিযান চলছে, কি কি অসঙ্গতি মিলল, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবটা মিলিয়ে খবর জানতে চাই। ছোঁয়া খন্দকার, এই মুহূর্তে আছি রাজধানীর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ারের টিজি হাসপাতাল। এই হাসপাতালটি খুব বেশি দিন হয়তো চালু হয়নি। এই হাসপাতালে এসে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা কোনো ডাক্তার পাননি। এখানে রোগীরা ভর্তি আছে, কোনো ডাক্তার নেই, এবং রোগীদের যে চিকিৎসা দেওয়া হয়েছে সেই চিকিৎসার ব্যবস্থাপত্রে চিকিৎসকের কোনো সিগনেচার নেই। আমরা এখানে এসেছি 1 ঘন্টার মতো হয়। কর্মকর্তারা বলছিলেন তাদের ডাক্তার নাস্তা করতে গেছেন, যদিও এটি নাস্তা করবার সময় নয়, কিন্তু তারা এই অজুহাত দিচ্ছেন। কিছুক্ষণ পরে এখানে একজন ডাক্তার এসেছেন, মাহফুজুল
হক চৌধুরী নামে তিনি পরিচয় দিয়েছেন। তিনি শুরুতে বললেন যে তিনি এখানকার সার্বক্ষণিক ডাক্তার, পরবর্তীতে তিনি বললেন যে তিনি এই হাসপাতালের মালিক এবং বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বরটি তিনি একসময় ভুলে গেছেন এবং সেটি তার 3 বছর ধরে মেয়াদ শেষ। অর্থাৎ এখানে অনেক রোগী আছে, খন্দকার, আমি একটু দেখাতে চাই, যারা রোগীর স্বজন প্রত্যেকে এখানে বিভিন্নভাবে দালালের মাধ্যমে তারা এখানে এসেছেন। আপনি এখানে কার মাধ্যমে এসেছেন? অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে। অ্যাম্বুলেন্সের নিয়ে আসছে, জি। ড্রাইভার নিয়ে আসছে। আপনাদেরকে কে নিয়ে আসছে? অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমার ভাই, বড় ভাই। আচ্ছা, আপনাকে কে? অ্যাম্বুলেন্স নিয়ে এসে স্যার। অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। এই পাশে আরো 2-1 রোগীকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই হাসপাতালে যতজন রোগী আমরা পেয়েছি, প্রত্যেক রোগী এসেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মাধ্যমে অথবা আশপাশের সরকারি হাসপাতালের দালালদের মাধ্যমে। আমরা আরেকটু দেখাই, এখানে এনআইসিইউ আছে। এনআইসিইউতে কয়েকজন শিশু ভর্তি আছে এনআইসিইউতে। ভেতরে শুধু একজন নার্স আছে, কোনো ডাক্তারকে আমরা এখানে পাইনি। অর্থাৎ এখানে এনআইসিইউতে রোগী ভর্তি আছে। পাশে আমরা দেখছি অপারেশন থিয়েটার, এটি অপারেশন থিয়েটার, এখানে তারা ওটি করে থাকেন। কিভাবে এটি চলে, কারা অপারেশন করে, সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ এরকম একটি হাসপাতাল এখানে চলছে কিন্তু সেখানে কোনো ডাক্তার নেই। এভাবে স্বাস্থ্য ব্যবস্থার একটি অর্থাৎ বড় একটি সংকট যে হাসপাতালগুলো বিভিন্নভাবে রোগী ভাগিয়ে আনে। এখানে ডিউটি ডক্টর যারা থাকেন তারা শিক্ষানবিশ অথবা প্রথম এখানে চাকরি নিয়েছেন এরকম। সুতরাং এখানে যারা যেসব রোগী আসেন তারা এক ভয়াবহ অপচিকিৎসা অথবা অনিয়মের শিকার হন এই হাসপাতালগুলোতে। আর এই হাসপাতালগুলো সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে তাদের যে দালাল সিন্ডিকেট, বিশেষ করে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সরকারি হাসপাতাল ঘিরে তাদের যে দালাল দৌরাত্ম্য, এভাবে তারা রোগীগুলো সংগ্রহ করে থাকেন এবং এখানে ভর্তি করবার ফলে যে বিল হয় সেটি আসলে তারা অনেক রোগী পরিশোধ করতে পারেন না। এখানে একজন রোগীকে আমরা দেখছি, ওনার স্বজন এখানে ভর্তি ছিলেন, ওনাকে যে টাকায় কন্ট্যাক্ট করে এখানে আনা হয়েছে তার চেয়ে বেশি বিল এসেছে। উনি দিনমজুর, উনি এখন কিভাবে এই বিলটি পরিশোধ করবেন সেটি নিয়ে দুশ্চিন্তার কথা বলছিলেন। এই ছিল আমার কাছে অভিযানের আপডেট। হাসপাতালটির একদম বাস্তব চিত্র আপনি দেখালেন মিসবাহ, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে আজ অনুষ্ঠিত হবে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক বসবে। বৈঠকের সভাপতিত্ব করবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এর আগে গত 15 মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা 133টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই বাছাই করা হবে। পর্যালোচনার শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদে 30 কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এবং 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে বাড়িধারা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাড়িধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়ায় জনশক্তি রফতানির মূল হোতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি। তার 5 দিনের মাথায় জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম কেনেন। এরপর দিনই জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য হন 1-11-র সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। ঈদের ছুটিতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি গোল্ডেন স্টার পার্ক। নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা এই পার্ক হয়ে উঠেছে ফুল ও প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের স্থান। নান্দনিক সাজে সজ্জিত পার্কটিতে রয়েছে রোমাঞ্চকর রাইডের ব্যবস্থাও, যা দর্শনার্থীদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। চারিদিকে দেশ বিদেশের হরেক রকম ফুল, বাতাসেও যেন উৎসবের আমেজ। ঈদের ছুটিতে নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক হয়ে উঠেছে মানুষের মিলন মেলা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী মানুষ।
50 বিঘা জায়গা জুড়ে নির্মিত পার্কটির অবস্থান নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে। প্রাকৃতিক ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ও আনন্দদায়ক রাইড। দর্শনার্থীরা জানান, নান্দনিক সাথে সজ্জিত পার্কটি তাদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এত সুন্দর ফুলের সমারোহ ঢাকায় তো আর দেখা যায় না। নরসিংদীর আশেপাশে জায়গা হিসেবে এটা খুব বেস্ট, নদীর ফ্লেভারটাও পাওয়া যায়, সব মিলে খুব ভালোই লাগছে এখানে ঘুরে। সবথেকে অনেক সুন্দর, যেহেতু সব বাস্তব ফুল, অনেক সুন্দর লেগেছে এই বিষয়টা। নগর জীবনের ব্যস্ততায় পরিবার পরিজনকে খুব একটা সময় দেয়া হয় না, তাই ঈদের আনন্দে বাহারি সব ফুলে ঘেরা পার্কে ঘুরে সেটি পুষিয়ে নিচ্ছেন সবাই। আমার বাবা মার সাথে ফুলের কারণে মানে জায়গাটা আরো বেশি বৈচিত্র্যময় লাগছে। আমি মনে করছিলাম যে ফুলগুলো হয়তো প্লাস্টিকের লাগানো, কিন্তু না, ফুলগুলো আসলে মানে রিয়েল, মানে সত্যিকারের ফুল। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি হয়েছে গোল্ডেন স্টার পার্ক, যা দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দেশের নানা প্রান্তের মানুষ। 15 থেকে 20 ধরনের ফুলের সমারোহ আছে, যেরকম পিটুনিয়া আছে, সিলভিয়া আছে, কসমোস আছে, আরো অনেক ধরনের ফুলের সমারোহ করে আমরা এই গোল্ডেন স্টার পার্কটা তৈরি করেছি। রাস্তার মধ্যে সিকিউরিটির ব্যবস্থা আছে, তারপর আমাদের পার্কেও দায়িত্বপ্রাপ্ত লোক দেওয়া আছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রাপ্তবয়স্কদের 150 এবং শিশু কিশোরদের জন্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, ঈদের ছুটি শেষ হলেও দেশের পর্যটন স্পটগুলোতে আজও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পর্যটন নগরী কক্সবাজারের সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে মেতেছেন সমুদ্র স্নানে। আমরা একটু ঘুরিয়ে আনতে চাই আপনাদের। সহকর্মী এহসান আল কুতুবী রয়েছেন কক্সবাজারে। এহসান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সৈকতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা কেমন দেখছেন, এবং সেই সাথে হোটেল মোটেল মালিকরা তারা কি বলছেন? সকালে অনেকেই চলে এসেছেন কক্সবাজারে, এসে এখানে তারা রুম পায়নি, যার কারণে অনেকেই আমরা দেখছি চেয়ারে ঘুমাচ্ছে। এবং আপনি যেটা বলছেন কি পরিমাণ পর্যটক এখানে এসেছে সেটি হয়তো গণনা করা যাবে না, কিন্তু দেখাতে পারবো। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পর্যটক কক্সবাজারের এই বিচের পুরো সুগন্ধা থেকে লাবণী এবং কলাতলি 3টি পয়েন্টে পরিপূর্ণ হয়ে গেছে, এবং এখনও অনেকেই আসছেন। সব মিলিয়ে পর্যটকের টইটম্বুর কক্সবাজারের পর্যটন স্পটগুলো শুধু সমুদ্র সৈকত নয়, এখানে অন্যান্য যে স্পটগুলো রয়েছে হিমছড়ি, ইনানি, সবগুলোতেই কিন্তু পর্যটকের ভিড়। এই ভিড়ের কিন্তু হোটেল মোটেলও ভালো বুকিং হয়েছে, রুম অনেক জায়গায় ফাঁকা নেই। আবার এই অবস্থায় কিন্তু অনেক অসাধু হোটেল মালিকরাও কিন্তু তাদের কাছ থেকে, অর্থাৎ পর্যটকদের কাছ থেকে অধিক পরিমাণে ভাড়া নিচ্ছে, এবং সেটিও কিন্তু অভিযোগ রয়েছে। এবং এর পাশাপাশি আপনাকে বলে রাখতে চাই, এই যে বিচের বিভিন্ন জায়গায় কিন্তু ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার যে দায়িত্বে রয়েছে যারা এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কোনো ধরনের নজরদারি বা তাদের টহল আমরা লক্ষ্য করছি না, এবং পর্যটকরা এটি নিয়ে কিন্তু বারবার অভিযোগ দিচ্ছে। এবং ক্ষুদ্র যে হকার রয়েছে এখানে, কিছু দূর পরপর দেখছি হকাররা যে তাদেরকে বারবার বিরক্ত করছে, এটি নিয়ে কিন্তু পর্যটকরা বিরক্ত হচ্ছে। এই বিরক্তি নিয়ে আমরা অনেক নিউজ হয়েছে, কিন্তু যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কোনো ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না। আর পর্যটকরা যে এখানে এসেছেন স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন, আনন্দ করছেন, উল্লাস করছেন, সাগরের যে বিশাল বিশাল ঢেউ আসছে সেই ঢেউয়ের সাথে খেলছেন, অনেকে পানিতে পা ভিজিয়ে কক্সবাজারে যে এসেছে সেটির পূর্ণতা নিচ্ছেন। সব মিলিয়ে ভালো একটি সময়, সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন। আর কক্সবাজারের এই যে বিচের কিটকট যে চেয়ারগুলো রয়েছে, সেই কিটকট চেয়ারে বসে সামনের যে সাগরের যে বিশালতা সেটি না দেখলে কিন্তু সবাই মিস করে, সেজন্য কিন্তু এখানে বসেই অনেকে সাগরের বিশালতা দেখছে। এবং বিচের যে
বাইক রয়েছে, বাইকে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে এবং পাশাপাশি ছোট ছোট বাচ্চারা এখানে মা বাবার সাথে এহসান, দেখছিলাম ছোটখাটো অভিযুক্ত ছিলই, সেই সাথে প্রচুর ভ্রমণ পিপাসীরা ছিল। পেরুর সীমান্তবর্তী আমাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। বিমানটিতে ১২৫ আরোহী ছিল, যাদের মধ্যে ১১৪ জনই সামরিক বাহিনী সদস্য। বিমানটিতে ১২৫ আরোহী ছিল, যাদের মধ্যে ১14 জনই সামরিক বাহিনী সদস্য। বেশ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা। কর্তৃপক্ষ জানিয়েছে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় লকহিড মার্টিনের হারকিউলিস C-130 মডেলের বিমানটি। শিকার হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।